হৃদমায়ার প্রেমগাথা লিখেছেন রিক্তা ইসলাম মায়া। পর্ব ৫। ভয়ার্ত মুখে জড়সড় অবস্থায় কুঁজো হয়ে বসে আছি খাটের কোনায় অপরাধী মুখে। আমার ঠিক সামনে জুঁই তপ্তা মেরে মাথা চেপে বসে আছে সকট হয়ে। দুইজনের গায়ে এখনো কলেজ ড্রেস জড়ানো। সময়টা দুপুরে দুটোর ঘরে। সকালে ঈদ খানের সামনে থেকে পালিয়ে আমি কলেজে যেতে চেয়েছিলাম, কিন্তু পারিনি জুঁইয়ের জন্য। আমাকে জোর করে বাসায় নিয়ে এসেছে ব্ল্যাকমেল করে। বলেছে ওর সাথে বাসায় না আসলে আরিফ ভাইকে বলে দিবে আমি চুরি করে বিয়ে করে ফেলেছি। ওর কথায় ভয় পেয়ে বাধ্য হয়ে বাসায় আসলাম এবং শুরু থেকে সবকিছুই বললাম, যা যা সেই দিন রাতে আমার সাথে হয়েছিল অচেনা লোকটাকে নিয়ে। আর তখন থেকে আমার হঠাৎ বিয়ের বিষয়টা নিয়ে রিয়্যাক্ট করছে, যেন ওর মাথায় আকাশ ভেঙে পড়েছে এমন আচরণ করছে। করারই কথা। আসলে আমার বড় বোনের বিয়ে এখনো হয়নি, সেখানে আমি পরিবারের সবার ছোট হয়ে গেছি। লুকায়িতভাবে বিয়ে করে নিয়েছি। ওই বিষয়টা কারোর সহজে মেনে নেওয়ার কথা না। জুঁইয়ের এক্ষেত্রেও তাই। আমার গোষ্ঠীর মধ্যে আমার বড় ভাই বোন আছে যাদের আমার আগে বিয়ে হওয়ার কথা, তারপর সিরিয়ালে আমি সবার শেষে। যেখানে আমি সবাইকে টপকে সিরিয়াল ভেঙে সবার আগে বিয়ে করে নেওয়াটা শুধু চমকে নয়, ঘোর পাপও বটে। বিগত 2 ঘন্টা ধরে এমন তবদা মেরে বসে আছে জুঁই আমার বিয়ের ব্যাপারটা শুনে। প্রথম ওর এমন ঝিম মেরে বসে থাকাটা ভয় করলেও এখন বেশ বিরক্ত লাগছে। আর কতক্ষণ এমন মরার ভয়ে কাটাবো আমি? এখনো কি একটা বলা দরকার ওর, তাই না? এখনো কিছু একটা বলা দরকার ওর, তাই না? আজব, আমার বিয়ে হয়েছে সেই 1.5-2 বছর আগে। এতদিন যাবৎ ভয় পেয়ে এসেছি মনে মনে, সবার জানলে কি হবে। এখনো ভয় আছে, তবে এর জন্য আর কতক্ষণ এমন মরার ঝিম মেরে বসে থাকবো? এবার নড়াচড়া করা দরকার। এত পুরনো বিয়ের বিষয়টা নিয়ে লম্বা রিয়্যাক্ট কিভাবে দিব আমি? বিরক্ত লাগছে। জুঁইয়ের বিষণ্ণ হতভম্ব মুখটার দিকে তাকিয়ে একটু সহজ হলাম। যা হবার হবে। এবার একটু নড়াচড়া করা দরকার ভেবে পা দুটো কুঁচো করার থেকে মুক্ত করলাম। ফ্লোরে পা জোড়া ফেলে সোজা হয়ে বসে আরো ঘাড় ঘুরিয়ে তাকালাম জুঁইয়ের মাথা চেপে ধরার নত মস্তিষ্কের দিকে। দ্বিধা কাটিয়ে সহজ গলায় বললাম, জুঁই, এক জায়গায় বসে থাকতে থাকতে আমার কোমর ব্যথা করছে। তোর নিশ্চয় করছে। একটা কাজ করি, চল দুইজন ড্রেস চেঞ্জ করে খাওয়া দাওয়া করে তারপর এসে সেম দুঃখী পজিশন নিয়ে বসি, কেমন? শরীরে এনার্জি পাবো। আমার কথাগুলো শেষ করার আগে জুঁই হামলে পড়ে আমার উপর। পাশে থেকে বালিশটা নিয়ে আমাকে এলোপাতাড়ি মারতে মারতে আমাকে বিছানার উপর ফেলে আমার পেটের উপর চড়ে বসে। হাতে বালিশটা নিয়ে আমার মুখের উপর চেপে ধরে চেতন গলায় বলে, উর্দি গদ্দপ, তোর এত বড় কাণ্ড ঘটিয়ে তোর এখন খাওয়া দাওয়া করা লাগবে না? টেনশনে আমি মরে যাচ্ছি, আর তুই? 2 হাতে জোর খাটিয়ে মুখের ওপর থেকে জুঁইয়ের হাত বালিশটা ফেলে বড় বড় নিঃশ্বাস ফেলে নিজেকে শান্ত করার চেষ্টা করলাম। উফ, আর একটু হলেই দম বন্ধ হয়ে মরে যেতাম। পেটের ওপর এখনো জুঁই বসে আছে। ওকে ধাক্কা দিয়ে সরিয়ে উঠে বসলাম হাঁপাতে হাঁপাতে। জুঁইয়ের দিকে রাগান্বিত দৃষ্টিতে তাকিয়ে বললাম,
অসভ্য মাইয়া, বালিশ চাপা দিয়ে আমার জামাইকে বিধবা বানানোর ষড়যন্ত্র করছিস, তাই না? মরলে তো আমি মরবো, বউ হারালে আমার জামাই হারাবে, তোর কি? তুই তো আর কিছু হারাবি না। ও মাগো, কত বড় ষড়যন্ত্র! ভাগ্যিস গায়ের জোর থাকায় আজ একটুর জন্য বেঁচে গেলাম, নয়তো আজ আমার জামাই একটুর জন্য বউ হারাতো। ইস, বেচারা জামাই বউ দেখার আগেই বিধবা হয়ে যেত। আমার রাগান্বিত দৃষ্টি এড়িয়ে জুঁইও উঠে বসে শোয়া থেকে। ওর দৃষ্টিতে তখনও ক্ষেপানো আমার ওপর। আমার দিকে তেড়ে এসে আমার বাহু চেপে আঙ্গুল তুলে শাসিয়ে বলল, উল্টাপাল্টা কথা বলবি তো আমি সোজা আরিফ ভাইয়ার কাছে বিচার দিব তোর নামে। বলে দিব তুই চুরি করে বিয়ে করে আমাদের থেকে লুকিয়ে রাখছিস এতদিন। তারপর কি হবে ভাবছিস? তোকে কে বাঁচাবে বড়দের হাত থেকে? তখন ডাকিস তোর ওই অচেনা নাম না জানা জামাইকে। সে বাঁচাবে তার বউকে সবার হাতে মার খাওয়া থেকে, কেমন? আমি বরং বলে দেই সবাইকে, কি বলিস? জুঁইয়ের হুমকি স্বরূপ কথায় নিভে গেলাম আমি। ভয়ে জড়ো হলো মুহূর্তেই। পরিবারের এই বড়দের জন্য বিয়ের বিষয়টা এতদিন যাবৎ লুকিয়ে রেখেছিলাম আমি। এখন জুঁই আমার সেই ভয়টা বুঝে আমার বিরুদ্ধে কাজে লাগাচ্ছে, আমাকে ভয় দেখিয়ে। আমি অপরাধীর মুখে ওর দিকে তাকিয়ে ভয়ার্থ গলায় বললাম, এমন করিস কেন? তুই না আমার বোন হোস? বোন হয়ে শত্রুর মতো কাজ করবি আমার সাথে? অবশ্যই করব, 1000 বার করব। কেন করব না? তুই বল। তোর আইডিয়া আছে তুই কত বড় ঝামেলায় ফেঁসে গেছিস? বিয়ে কি ছেলে খেলা? তুই আধার রাতে কাকে বিয়ে করছিস তাও জানিস না। ভালো মানুষ বিয়ে করেছিস নাকি চোর ডাকাত লুচ্চা, নাকি বিবাহিত কোনো পুরুষ বিয়ে করেছিস তাও বলতে পারছিস না। এখন আবার বলছিস নাম ঠিকানা তো জানিস না। যাকে বিয়ে করেছিস তার চেহারাও নাকি ভুলে গেছিস, দীর্ঘদিন না দেখায়। এটা কোনো কথা? একে তো বিয়ের মতন এত গুরুত্বপূর্ণ বিষয়টা লুকিয়ে লোকটার নাম ঠিকানা না জেনে অপরাধ করেছিস। এখন আবার স্বামীর চেহারা ভুলে ঘোর পাপ করেছিস। তোর আইডিয়া আছে এই বিয়ের জন্য তোকে জীবনে কতটা সাফার করতে হবে? জীবন এত সহজ? লোকটা যদি বিবাহিত খারাপ লোক হয় তখন তুই কি করবি? হুট করেই যে বিয়ে করে নিলি। আমাদের সমাজে ডিভোর্স মানে বুঝিস? তুই স্বামী সংসার করিসনি, বা তোর কোন পরিস্থিতিতে বিয়ে হয়েছে সেটাও কেউ দেখবে না, বরং সবাই তোর দিকে আঙ্গুল তুলে বলবে তুই ডিভোর্সি। বিয়ের আগে একটা মেয়ে যদি 10টা ছেলের সাথে হারাম প্রেম করে, হারামভাবে শরীর বেচে দেয়, তাকে আমাদের সমাজে কলঙ্কি বলে না, বরং বয়সের দোষ বলে চালিয়ে দেয়। অথচ একটা ভালো মেয়ে যদি আল্লাহর পবিত্র কালাম পড়ে একজন পুরুষের সাথে 2 দিন সংসার করে এবং সংসার ভেঙে যায়, তাহলে সবাই মেয়েটাকে অপরাধী বলে, তার দিকে আঙ্গুল তুলে কলঙ্কি বলে দাবি করে। অথচ বিয়ে আর তালাক দুটো কিন্তু ইসলামের শরীয়তে হালাল। এখন তুই বল, তোর সাথে আমার কি করার দরকার? তুই আমার বোন বিধায় আমার কলিজা জ্বলছে এই ভেবে যে এই সমাজে তোকে বিনা কারণে ডিভোর্সি বলে কলঙ্কি বলবে। তার চেয়ে বড় কথা হলো তুই এখনো খারাপ লোকের চক্রে পড়েছিস কিনা। লোকটার পরিচয় জানলে অন্তত খুঁজে নিতে পারতাম লোকটাকে, যে চুপিসারে বিয়েটা
যেমন চুপিসারে বিয়েটা করেছিস, ঠিক তেমনই চুপিসারে ডিভোর্সটাও নিয়ে নিতাম আরিফ ভাইয়াকে সবটা জানিয়ে। ইসলামে ছেলেদের একসঙ্গে 4টা বিয়ের হুকুম দিলেও মেয়েদের কিন্তু একাধিক বিয়ের হুকুম দেয়নি যতক্ষণ না পর্যন্ত স্বামীর সাথে তার তালাক হচ্ছে বা বিধবা হচ্ছে মেয়েটি। তুই বুঝতে পারছিস তোর জীবনে পুরোটাই আটকে আছে। ওই লোকটা তালাক না দিলে তুইও লাইফে দ্বিতীয় বিয়ে করতে পারবি না। তুই যদি মনে করে থাকিস তোর গোপন বিয়ের খবরটা কেউ জানবে না, তুই চুপিসারে দ্বিতীয় বিয়েটা করে নিবি, তাহলে তুই ঘোর অপরাধ করবি। প্রথম স্বামী থাকাকালীন দ্বিতীয় বিয়ে করা তো হবেই না, উল্টো জেনাকারী হবি তুই। জুয়ের দ্বিতীয় কথায় দমে গেলাম আমি। সত্যি বলতে আমি এতটা গভীরভাবে ভাবিনি। আমার মাথায় আসেনি জীবনে আমাকেও দ্বিতীয়বার বিয়ে করতে হবে। পরিবারের মেয়ে আমি। জীবনে একটা সময়ে একবার না একবার তো আমারও বিয়ের জন্য চাপ দিবে সবাই। তখন আমি কি করতাম? জুয়ের কথা গভীরতা চিন্তা করেই কান্না পেল আমার। তীব্র অপরাধবোধে মিয়ে গিয়ে ধরা গলায় বললাম, এমন সরি জুই, আমি ভুল করে ফেলেছি। আসলে তখন এত কিছু আমার মাথায় আসেনি। তীব্র ভয়ে ভুল করে ফেলেছি। এখন কি করব? আমার অশ্রুসিক্ত টলমল চোখের দিকে তাকিয়ে জুই শান্ত হয়ে বসল। চিন্তিতের ভারী নিঃশ্বাস ফেলে আমার দিকে তাকিয়ে বলল, আর কি করবি? যা করার তো আগেই করে ফেলেছিস। নিজের তো বড় বিপদ বাঁধিয়ে চুপ করে আছিস। এখন ভয় পরিবারের বড়রা কি বলবে। অথচ তুই যে নিজের কত বড় ক্ষতি করলি সেটা এখনো বুঝলি না। কারোর কোনো ক্ষতি হয়নি, তুই ক্ষতি নিজের করেছিস ঋতু। আল্লাহ তোকে সুবুদ্ধি দান করুক। ওর কথার তলে সত্যি আমি চুপ করে বসে আছি। জুইকে কি বলার উচিত সেটা বুঝতে পারছি না। জুইও খানিকটা চুপ থেকে আমাকে বলল, আমাদের লোকটাকে খোঁজা দরকার ঋতু। জুইয়ের কথা মানে তৎক্ষণাৎ বুঝলাম না আমি। সেই অচেনা লোককে এখন খুঁজবো কি করে? আর খুঁজলেও বা কোথায় পাবো? কেন মানে? তোর ডিভোর্স নিতে হবে না লোকটার থেকে? নয়তো আমাদের পরিবার যখন তোর বিয়ের কথা বলবে অন্য কারোর সাথে, তখন কি করবি? এক স্বামীকে ডিভোর্স না দিয়ে দ্বিতীয় বিয়ে করতে যাবি? তাই ডিভোর্স মাস্ট বি প্রয়োজন, বুঝলি? জুয়ের কথার মাথায় নাড়িয়ে সম্মতি জানাই, কারণ আমার অচেনা স্বামী নিয়ে এই মুহূর্তে অনুভূতির চেয়ে বেশি ভয় কাজ করছে। আচ্ছা, আমি সম্মতিতে জুই ফের প্রশ্ন করল, লোকটা কিভাবে খুঁজে বের করব? তার নাম ঠিকানা কিছুই জানিস না, তাকে দেখলেও চিনবি না তুই। এমন তো অবস্থায় লোকটাকে খুঁজি কিভাবে বলতো? মাথায় তো কিছুই কাজ করছে না। তোর কাছে আইডিয়া আছে কোনো? মাথা নাড়িয়ে অসম্মতি দিয়ে বললাম, না। আমার কথায় জুই খানিকটা চেতে শক্ত গলায় বলে, তা থাকবে কেন? তোর কাছে আইডিয়া থাকলে তো তুই বুদ্ধিমতী হয়ে যাবি, তখন হবে আরেক সমস্যা। জুয়ের চেতা গলায় আমি মিনমিন করে বললাম, রাখছিস কেন? আমার কাছে আইডিয়া না থাকলেও মাহির কাছে ভালো আইডিয়া পাবি। আমাদের ফ্রেন্ড লিস্টে কূটনীতি আর জোরালো বুদ্ধির জন্য কিন্তু ওরা অনেক তীক্ষ্ণ। আমার কথায় দমে যায় জুই। হয়তো প্রস্তাবটা মনে ধরেছে, কারণ এই বিপদ থেকে বের হতে
ওরাই আমাদের সাহায্য করতে পারবে। জুই খানিকটা থেমে চিন্তিত মুখে আমার দিকে তাকিয়ে বলল, তুই ওদের বিয়ের ব্যাপারটা জানাতে বলছিস? পরে যদি সমস্যা হয়? হবে না, ওরা আমাদের বেস্টু। কখনো কথা নড়াচড়া করবে না। ওকে ডান, চল গোসল করে রান্না করি। কিছুক্ষণ পর ভাইয়া খেতে আসবে। এখনো রান্না বান্না কিছুই হয়নি। বিকাল থেকে আরিফ ভাইয়া বাসায় না থাকলে ওদের সবাইকে গ্রুপ কল দিব কেমন? চল। আচ্ছা। 5 বান্ধবীর আসর জমেছে একত্রে। আমরা সবাই হোয়াটসঅ্যাপ ভিডিও কলে বসা। চুপচাপ মোটেও নেই। আমার বিয়ের বিষয়টা নিয়ে তোড়জোড় চলছে সবার মাঝে। বলতে গেলে এক জন শকে খেপা বাঘিনী হয়ে বসে আছে আমার উপর। আমার দোষ এত বড় কাণ্ড ঘটিয়ে কেন কাউকে জানাইনি? পরিবারের বড়দের ভয়ে বলতে না পারি, ওদের অন্তত বলা দরকার ছিল। আমাকে নিয়ে প্রত্যেকে আহাজারি চিন্তার শেষ ছিল না। আমি আর জুই একত্রে ভিডিও কলে জয়েন্ট করেছি আরিফ ভাইয়ার ল্যাপটপ দিয়ে। বাকিরা সবাই যার যার বাড়িতে নিজের ফোনে জয়েন্ট করেছে। এখন পড়ন্ত বিকেল। জুয়ের কথা মতো ভিডিও কলে জয়েন্ট হয়েছি আরো 1 ঘন্টা আগে। এতক্ষণ ওদের সাথে আমার বিয়ের সকল বিষয়ে শেয়ার করা হয়ে গেছে। আমাকে একচোট ফ্রিতে বকাঝকা করা হয়ে গেছে সবার। এখন বেশ চিন্তিত মুখে ভাবতে বসেছি আমার হারিয়ে যাওয়া স্বামী, মানে যার সাথে আমার বিয়ে হয়েছিল, তাকে কিভাবে খুঁজে বের করা যায় সেটা নিয়ে। এক একজন এক এক বুদ্ধি দিচ্ছে, কিন্তু কোনো বুদ্ধি সেই লোকটাকে খুঁজে বের করার পথ বের করে দিচ্ছে না। এদের মধ্যে আমি একটু জড়সড় ভাব নিয়ে বসে আছি। যেহেতু আমি আসামি, তাই আপাতত আমার বড় মুখ করে বসা উচিত নয়। এতে সবাই আরো ক্ষেপে যাবে আমার উপর। এমনই ছোটখাটো ঘূর্ণিঝড় আমার মাথার উপরে নেমেছে। আমাদের গ্রুপের মধ্যে সবচেয়ে চতুর মেয়ে হলো মাইশা। ফাজিল হলো মাহি। সবচেয়ে পড়ুয়া মেয়ে সুমি। আর জুই সবচেয়ে বোঝদার। পরিস্থিতি অনুযায়ী সবাইকে বুঝিয়ে শান্ত করার ক্ষমতা ওর আছে। আর আমি? সেটা না হয় নাই বললাম। আমার গল্পে বুঝে যাবেন আমি কেমন। আচ্ছা, যাই হোক, এবার মূল কাহিনীতে আসি। গ্রুপ কলে সবাই লোকটাকে খুঁজে পাওয়ার সমালোচনা করছে। মাহি সামনে থেকে আমার শান্তশিষ্ট মুখে লক্ষ্য করে জুইকে উদ্দেশ্য করে রাগান্বিত গলায় বলল, দোস্ত, ও এমনে তাকায়া রইছে কেন? আমারে কি ওর জামাই মনে করছে? ওর এমন ইনোসেন্ট ফেস দেখে আমি গলে যাব? অসভ্য মাইয়া বিয়াদর করছে, জামাইয়ের নামটাও জানতে পারল না। মন তো চাচ্ছে ইচ্ছামতো কতক্ষণ ধুলাই করি। এই জুই, তুই আমার হয়ে কয়েকটা ধুমধাম লাগাতো ওই মাইয়ারে, না হলে আমার রাগ শান্ত হবে না। মাহির কথায় তৎক্ষণাৎ সায় দিল মাইশাও। জুইয়ের উদ্দেশ্যে বলল, হ জুই, আমার হয়েও 2টা দিস কিন্তু ওরে। আমি অসহায় মুখ করে জুইয়ের দিকে তাকালাম। জুই আমার অপরাধী মুখটার দিকে তাকিয়ে দীর্ঘ নিঃশ্বাস ফেলে
টেনশনে। জুঁইয়ের বিষণ্ণ মুখটা দেখে সুমি আমার উদ্দেশ্যে বলল, ঋতুরে দোস্ত, তুই কেমনে এই বিষয়টা করলি? চেনা নাই জানা নাই কেউ অপরিচিত লোকের অন্যের কথায় বিয়ে করে? আমিও তো ভয়ে মরে যাচ্ছি। না জানি কোন বেডা মানুষরে বিয়েটা করছস তুই। উফ, লোকটা যদি কোনো নেশাখোর খারাপ লোক হয় আর তাকে দেখে তার মন যদি বদলে যায়, ডিভোর্স দিতে না করে, তখন তুই কি করবি? সুমির কথায় আমারও আরো ভয়ে লাগতে লাগলো। আমি সেদিন রাতে লোকটাকে রক্তাক্ত অবস্থায় রাস্তায় পেয়েছিলাম। হয়তো কারোর সাথে মারামারি করে রাস্তায় পড়েছিল। তারপর আবার কাজী সাহেব লোকটাকে ভালো বলছিল না, খারাপ লোকটাই বলে পরিচয় দিচ্ছিল আমাকে। হয়তো সন্ত্রাসী হবে। সুমির কথায় উত্তর আমি করতে পারলাম না টেনশনে। মনের মধ্যে তীব্র ভয় সৃষ্টি হলো অচেনা লোকটাকে নিয়ে। তখন সুমির কথায় উত্তর দিয়ে জুঁই শক্ত গলায় বলল, ডিভোর্স দিবে না মানে? অবশ্যই ডিভোর্স দিবে। আমাদের বোন আমার এমনই ছেড়ে দিব মনে করছিস? ও ছোট মানুষ, বোঝেনি, পরিস্থিতির শিকার হয়ে বিয়েটা করে ফেলেছে। এর মানে এই না লোকটার সাথে ওর সংসার করতে হবে। আমরা আগে লোকটাকে খুঁজে বের করব, তারপর আরিফ ভাইকে সবটা জানিয়ে চুপিসারে ওর ডিভোর্স নিয়ে নিব, ব্যাস। আমাদের পরিবারকে এসব জানাবো না। মাহি বলল, সে না হয় বুঝলাম, কিন্তু লোকটাকে কিভাবে খুঁজবো সেটা তো বুঝতে পারছি না। আচ্ছা মায়া, তুই লোকটার মুখে কারোর নাম বা কোনো জায়গার নাম শুনছিস এমন কিছু? না। আমার কথায় ফোড়ন কেটে মাইশা বলল, জায়গার নামটা মনে আছে যেখানে তুই লোকটাকে খুঁজে পেয়েছিলি? আমি মাথা নাড়িয়ে না বলতেই আরো হতাশ দেখা গেল সবার চেহারায়। খানিকটা সময় চুপ থেকে মাইশা আবারও দ্রুততায় প্রশ্ন করল জুঁইকে। বলল, আচ্ছা জুঁই, মায়ার না হয় মনে নাই ও কোথায় ছেলেটার সঙ্গে দেখা করেছিল, কিন্তু তোর তো মনে আছে তোরা সেই দিন রাতে কোন জায়গায় কোন হোটেলে উঠেছিলি? জুঁই সুন্দরভাবে মাথা নাড়িয়ে সম্মতি দিয়ে বলল, হ্যাঁ মনে আছে, নরসিংদীর একটা হোটেলে উঠেছিলাম। কিন্তু কেন? জুঁইয়ের কথায় যেন আশার আলো ফুটল মায়ার মুখে। তৎক্ষণাৎ উৎসাহের সাহিত্য বলল, পারফেক্ট। এখন নিশ্চয় এটাও মনে আছে তোরা মায়াকে রাতে কোথায় খুঁজে পেয়েছিলি? না, আমার ওটা মনে নেই, অনেক আগের কথা, জায়গার নাম ভুলে গেছি। তাছাড়া সেদিন রাতে আরিফ ভাইয়া আমাকে হোটেলে রেখে মায়াকে আনতে গিয়েছিল। এখন মায়া বলতে পারবে জায়গাটার নাম কি ছিল? সবাই আশা নিয়ে আমার দিকে তাকিয়ে আমার সাথে বলল, আমি সাথে সাথে বললাম, আমি জানি না সে জায়গার নাম কি। সবকিছুই অপরিচিত ছিল আমার কাছে। তাই আরিফ ভাইয়া আমার লোকেশন ট্র্যাক করে নিয়ে গিয়েছিল সেদিন রাতে। আমার কথায় চেতে উঠল মাইশা। কেউ আমারে এই বলদি মাইয়ার সাথে আসলে কি করা উচিত? আমার তো হেব্বি রাগ উঠছে, উফ। পুনরায় সবার মুখে হতাশা ছেয়ে গেল। এত বড় নরসিংদী জেলায় কোথায় গিয়ে খুঁজবে সেই এলাকায়, যে এলাকায় আমি হারিয়ে গিয়েছিলাম? প্রত্যেকে হতাশার মধ্যে আমি উৎসাহের সাহিত হয়ে বললাম, আমি জানি না, তবে আরিফ ভাইয়া বলতে পারবে সে জায়গাটার নাম কি। ভাইয়া সবকিছু চেনে। আমার কথায় মাইশা তৎক্ষণাৎ বলে উঠল, আরে বাহ, মায়ারানীর মাথায় দেখি ঘিলুও আছে। এই জুঁই, দ্রুত আরিফ ভাইয়াকে ফোন করে জায়গার নামটা জিজ্ঞাসা করতো। জুঁই কিছু বলার আগে মাহি বলল, তুই ওই জায়গার নামটা দিয়ে কি করবি? কাজ কি? পরে বলছি, আগে জুঁই আরিফ ভাইয়ার থেকে জায়গার নামটা জান, কল দে ভাইকে।
জুই বলল, আরিফ ভাইকে ফোন করে বলবো? কি বলবো? জায়গাটার নাম জিজ্ঞাসা করব? ভাই যদি জিজ্ঞাসা করে কেন জানতে চাইছি, তখন কি বলবো? পাশ থেকে মাহি কূটনীতি বুদ্ধি খাটিয়ে বলল, তোকে কিছু বলতে হবে না। তুই যা বলার মায়াই বলবে। ওই আরিফ ভাইয়াকে ফোন করে জিজ্ঞাসা করবে ওকে সেই দিন রাতে নরসিংদী জেলার কোথা থেকে খুঁজে পেয়েছিল সেই নামটা বলতে। ভাই যদি কিছু জিজ্ঞাসা করে তাহলে বলবে ইংলিশে অ্যাসাইনমেন্ট দিয়েছে কলেজ থেকে এ মেমোরেবল ডের ওপর। মায়ার জীবনের স্মরণীয় দিন হিসেবে সেই দিনের কথা লিখতে চাচ্ছে, এজন্যই নামটা ওর চাই, বাস। মাহির কথা অনুযায়ী সবাই সায় দিল। আমিও সবাইকে ভিডিও কলে রেখে আরিফ ভাইকে কল দিয়ে বললাম, ভাইয়া কোচিং ক্লাসে ব্যস্ত ছিল, কিন্তু আমার জায়গার নামটা জিজ্ঞাসা করতে প্রশ্ন করলো কেন? আমি মাহির শেখানো কথাগুলো বললাম, সফলও হলাম। ভাইয়া জায়গাটার নাম বলতেই আমি কল কেটে দিলাম। এখন ওদের জানায় নরসিংদী জেলার বাগিচা নামক এলাকায় আমাকে খুঁজে পেয়েছিল ভাইয়া। আমার কথায় মায়েশা সন্তুষ্টি নিয়ে বলে, পারফেক্ট, আমাদের অর্ধেক খোঁজা এখানেই শেষ হয়ে গেছে জুই। মায়াকে যদি আরিফ ভাইয়া নরসিংদী জেলার বাগিচা এলাকায় খুঁজে পায়, তার মানে মায়া সেই রাতে ওই এলাকায় ছিল ওই লোকটার সাথে। ওর বিয়েটা সেই এলাকায় কাজী সাহেব দিয়েছিল। এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো নরসিংদী জেলার বাগিচা এলাকায় যেতে হবে এবং সেই এলাকায় যতগুলো কাজী আছে সবগুলো বাড়ি খুঁজে বের করতে হবে এবং সেই কাজী পরিবারকে চিহ্নিত করতে হবে যারা মায়ার বিয়ে দিয়েছিল ওই লোকটার সাথে। কাজীর কাছ থেকে আমরা মায়ার কাবিননামার একটা ফটোকপি নিব, কারণ সেই কাবিননামায় নিশ্চিত মায়ের স্বামীর অর্থাৎ ওই অচেনা লোকটার নাম ঠিকানা দেওয়া আছে। সেই ঠিকানা অনুযায়ী না হয় আমরা লোকটাকে খুঁজে বের করার চেষ্টা করব। কি বলিস তোরা? মায়েশার চতুর্বুদ্ধিতে সবাই উৎসাহের সহিত সহমত পোষণ করল। সেই সাথে আশা ফিরে পেল যেন সবার মধ্যে। সিদ্ধান্ত নিলাম আমরা সবাই নরসিংদী যাব একসাথে। কিন্তু ঝামেলা হলো আমি আর জুই আছি চট্টগ্রামে, আমাদের বাসায় যেতে হবে। মানে আশুগঞ্জ থেকে সবাই একত্রে একদিন নরসিংদী যাব কাজী সাহেবের বাড়ি খোঁজ করতে। কিন্তু এখন সমস্যা হলো আমি আর জুই এখান থেকে আশুগঞ্জ যাব কিভাবে? শুধু বাড়ি যাওয়ার বায়না ধরলে তো আবার যেতে পারবো না, আরিফ ভাই দেবে না, আর আব্বুও কড়া শাসন করবে। তিনি অনেক পড়ুয়া মানুষ, মেয়েদের পড়া রেখে বাসায় বসে থাকাটা মোটেও পছন্দ না ওনার। কি থেকে কি করব কিছু ভেবে পাচ্ছিলাম না।
দিচ্ছে সান্ত্বনার সহিত। এখন এখানে আমরা বসে আছি প্রায় 1 ঘন্টার উপর হলো। মূলত আমার অসুস্থতার জন্যই বসা। কাল বিকেলে বান্ধবীদের সাথে পরামর্শ করেছিলাম পেট ব্যথার অভিনয় করব বলে, অথচ রাত হতে না হতেই সত্যি সত্যি আমি সিরিয়াস অসুস্থ হয়ে পড়লাম। রাতে অনেক সময় নিয়ে গোসল করার জন্য জ্বর এসেছে আমার, সাথে ফ্রিতে পেট খারাপও হলো। পেট খারাপের প্রধান কারণ হলো হাবিজাবি খেয়েছিলাম রাতে, এর জন্য সকাল থেকে জ্বর আর পেটের সমস্যার কাহিল আমি। এর মধ্যে বেশ কয়েকবার বমিও করে ফেলেছি। আমার অসুস্থ নাজেহাল অবস্থা দেখে আরিফ ভাই দুপুরের দিকে বাসায় ফিরে দ্বিতীয়বার আর কোচিনে যায়নি, বরং ডাক্তার দেখাতে হসপিটালে নিয়ে এসেছে আমাকে। কিন্তু এখানে এসেও আরেক সমস্যা, ডাক্তার চেম্বারে নাই। ডাক্তার রোগী দেখার সময় 3টা থেকে, অথচ এখন 4:10 বাজে। আমার মতো অনেক রোগী ডাক্তারের অপেক্ষায় বসে আছে অসুস্থ শরীর নিয়ে। আরিফ ভাইয়া এবার বেশ চটে যাচ্ছে আমার বেগতিক খারাপ অবস্থা দেখে। জ্বরে আমি বারবার মাথা ফেলে দিচ্ছি আরিফ ভাইয়ের কাঁধ থেকে। ভাইয়াও বারবার আমার মাথাটা উঠিয়ে নিজের কাঁধে চেপে রাখছে। অসুস্থতার কারণে চোখ দুটো খোলা রাখা সম্ভব হচ্ছিল না আমার, তবে কান সজাগ ছিল। আমার বেহাল দশার মধ্যে আরিফ ভাই কাউকে সালাম দিয়ে বলল, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আরে আরিফ, তুমি এখানে? অল্প পরিচিত কণ্ঠে কথা শুনে বন্ধ চোখের পাতা টেনে খুলে তাকাতেই চাইলাম। নিভে যাওয়া চোখে অল্প তাকিয়ে চোখে পলক, অল্প স্বল্প পরিচিত লম্বাটে একটা মুখ। এই মুখটা আমি আগে বেশ কয়েকবার দেখেছি, কিন্তু কোথায় দেখেছি সেটা মনে করার চেষ্টা চাইতে আরিফ ভাই লোকটার কথায় উত্তর দিয়ে বলে, আরে ভাই, আমার ছোট বোনটা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছে, তাই ডাক্তারের কাছে নিয়ে এসেছি। কিন্তু আপনি এখানে? হ্যাঁ, আমি এখানে একটা কাজে এসেছিলাম হৃদ ভাইয়ের সাথে। ওর কি হয়েছে? হৃদ নামটা মস্তিষ্কে যেতেই স্বল্প পরিচয় লোকটাকে চিনে ফেললাম। আরে, এ তো আসিফ, হৃদ খানের বডিগার্ড। তার মানে হৃদ খানও আমার আশেপাশে কোথাও আছে। বিষয়টা মাথায় আসতে চমকে উঠলাম আমি, কারণ কাল সকালে আমাকে হুমকি দিয়েছিল লোকটা তার সামনে যেতে না পড়ি, অথচ 24 ঘন্টা না যেতেই ঘুরফিরে আবার লোকটার সম্মুখে আমি। সুস্থ থাকলে এখান থেকে পালিয়ে বাঁচতাম আমি, কিন্তু অসুস্থ বলে দাঁড়াতেও পাচ্ছি না। আমার মনস্তাত্ত্বিক চিন্তাধারার মধ্যে আরিফ ভাই আসিফ লোকটার কথার উত্তরে বলল, আসলে ওর রাত থেকে জ্বর আর পেট খারাপ। সকাল থেকে অবস্থা একটু বেশি সিরিয়াস হওয়ায় এখানে নিয়ে এসেছি, কিন্তু এখানে এসে আরেক ঝামেলা, ডাক্তার নেই, এখনো আসেনি। বোনটাও ধীরে ধীরে আরো অসুস্থ হয়ে পড়ছে। আরিফ ভাইয়া বাকি কথাগুলো শেষ করার আগেই আমি গা গুলিয়ে বমি করতে চাইলাম, কিন্তু খালি পেটে হওয়ায় তেতো পানি ছাড়া পেট থেকে কিছুই বের হলো না। ওয়াক ওয়াক করতে করতে আমার অবস্থা কাহিল। দুর্বলতায় শরীর ছেড়ে দিয়েছি। আরিফ ভাইয়া আমার বাহু জড়িয়ে ধরে শক্ত করে, বিচলিত কণ্ঠে আমাকে ডেকে হুঁশে ফেরানোর চেষ্টা করে বলল, হৃদ, এই হৃদ, কষ্ট হচ্ছে তোর? নার্স, এই নার্স।
আরিফ ভাইয়া নার্স বলে চিল্লিয়ে আমাকে তৎক্ষণাৎ কোলে তুলে নিতেই আমার চোখ বুজে আসলো দুর্বলতায়। চোখ বন্ধ করে আগের চোখে পড়ল আর আরিফের ঠিক পেছনে স্টলিং দাঁড়িয়ে থাকা রিদ খানকে। উনি কেমন চোখ দুটো ছোট ছোট করে হালকা কপাল কুঁচকে তাকিয়ে আছে আমার দিকে। হয়তো আমার অসুস্থতা তার চোখে পড়েছে, কিন্তু এটা বুঝে উঠতে পারছে না আমাকে কাল সুস্থ দেখতে দেখতে হঠাৎ করে আজ কিভাবে অসুস্থ হয়ে গেলাম সেটা।